কে? আরে আমি। আরে আমি কে? ও বুঝতে পারছি। ওই ড্রয়িং রুমের পাশে একটা কমন বাথরুম আছে, আপনি ওখানে যান, আমি এখানে গোসল করছি। আরে আপনার বাসায় গেস্ট এসেছে। কি বলেন, কি আসলো? আরে আমি কি করে বলবো কি এসেছে? আরে ছেড়ে না মেয়ে। মি। আহা, তাহলে তো বলা মুশকিল। কে এসেছে? ঠিক আছে, আপনি বসতে বলেন, আমি আসতেছি। কিন্তু আমাকে যে জিজ্ঞেস করে আমি কে, তখন আমি কি বলবো? যদি নতুন কেউ হয় তাহলে বলবেন আপনি আমার বোন, বেড়াতে আসছেন, বুঝতে পারছেন? আর যদি আপনার ওয়াইফের কেউ হয় তাহলে তো ধরা খেয়ে যাবো। তাহলে তো মুশকিল। আচ্ছা, কাজ করেন, আপনি তার সাথে প্রথম নিজের পরিচয় দেওয়ার দরকার নাই, আপনি কথা বলা শুরু করেন। কথা বলে জিজ্ঞেস করেন কে কার কাছে এসছে। যদি বুঝতে পারেন যে আমাকে সে চেনে না বা আমার পরিচিত কেউ না, তখন আপনি বলবেন যে আপনি আমার বউ। ঠিক আছে, এটা বলে দেন। জি। ঠিক আছে, হ্যাঁ, একটু একটু বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, আপনার ধরনের বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর বলুন কার কাছে এসেছেন? মানে এটা মামুন সাহেবের বাসা না? জি, এটা মামু সাহেবের বাসা, কিন্তু উনি তো এখন বাসায় নাই। আপনি না দরজা খোলার সময় বললেন বাসায় আছেন। মানে বাসায় আছেন, কিন্তু এখন উনি গোসল করছেন। এত রাতে অসময়ে গোসল করছে? তাতে কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবে কেন? বিবাহিত একজন পুরুষ যে কোনো সময় গোসল করতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি কি আগে কখনো এই বাসায় এসেছিলেন? না, আগে আসিনি, আজকেই প্রথম। কিন্তু কেন বলুন তো? তাহলে আর আমাকে চিনবেন কিভাবে? এত রাতে এই বাসায় আমার মতো একটা যুবতী মেয়ে দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? না, ঠিক বুঝতে পারছি না। এটা আমাদের বাসা। আমাদের বাসা মানে? তার আগে বলুন আপনি মামুনের কি হন? আমি ওনার অফিস কলিগ। আচ্ছা, অফিসের কলিগ। আপনি এর আগে এই বাসায় কখনো আসেন নাই, তাই আপনি আমাকে চিনতেও পারছেন না। আমি মামুন সাহেবের ওয়াইফ। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের ভাবি। ঠিক আছে ভাবি, আজকে আমি আসি, আরেকদিন কথা হবে। সে কি, আপনি মামুনের সাথে কথা বলবেন না? না থাক, কালকে অফিসে কথা বলে নেব। ইনার অফিসের কলিগ করেও এক একজন ভেতাবস। হ্যাঁ সেটাতে আপু বলো কি হয়েছে? হ্যাঁ তুলি, তুমি ঠিক আছো তো? আজও তো ঠিক না থাকার কি হলো, আমি তো ঠিকই আছি। না, বলছিলাম তুমি এখন কোথায়? আমি এই তো নরসিংদী আসছি বাবার বাড়িতে। ও আচ্ছা, আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম। আমাকে একটু কল দিয়ে আসবে না? প্রথমবার তুমি আমার বাসায় আসলে আর আমি বাসায় ছিলাম, এটা হলো কিছু। আচ্ছা মামুন তো বাসায় ছিল? মামুন তো ছিলই, সাথে মামুনের বউ ছিল। কি বলছো এসব? মামুনের বউ থাকলে আমি কি তাহলে? আমি তো সেই কথাই বলি। তাহলে বাসায় যে মেয়েটা, সে কে? আরে আপনি বিছানারে কি হাল করে রেখেছে? একা থাকি তো, তাই। তা বলে এত অগোছালো আপনি গোছাবেন না? ইচ্ছা করে গোছাই না, কেন? তুলির ঘ্রাণ পাই তাই। তুলিকে? তুলি আমার স্ত্রী, আমি তাকে খুব পছন্দ করি। আমি ইচ্ছা করেই আমার কাপড় চোপড় বেশি ধুই না, লন্ড্রিতেও দেই না। কারণটা জানে? তুলির হাতের ঘ্রাণ আমার কাপড়ে লেগে থাকুক, এটা আমি চাই। আমি খুব ফিল করি। আমি যখন অফিসে যাই, আমার অফিসেও আমি আমার কাপড় চোপড়ে তুলির হাতের ঘ্রাণটা আমি নিতে চাই। যখন খুব ক্লান্তিতে পড়ি, তখন সেই ঘ্রাণটা পেলে আমি সজীব হয়ে যাই। উনি দেখতে কি অনেক সুন্দর? আমি চেহারা দিয়ে সৌন্দর্য বিচার করি না, আমি দেখি মন। যার মনটা সুন্দর সে আসলেই সুন্দর। এই যেমন আপনি, আপনার মনটাও সুন্দর, আপনিও কিন্তু সুন্দর। সুন্দর না ছাই। কি বলছেন? আপনি তো সুন্দর, আর আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, লীলাবতী। কে রেখেছে নামটা? আমি নিজে। আমাদের এই লাইনে প্রতিদিনই নাম চেঞ্জ হয়। আজকে লীলাবতী, তো কালকে নীলাঞ্জনা, আবার 5 স্টারে গেলে জেনিফার। তবে আপনি চাইলে আমার নাম রাখতে পারেন না, অন্য কিছু। আপনার কথার আগা মাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না। রেও, আমার কথা বোঝার আপনার দরকার নাই। অনেক রাত হয়ে গেছে, আপনি তাহলে শুয়ে পড়ুন। এই তো লাইনে এসেছেন, যান লাইট অফ করে দিয়ে আসেন। না না, আপনি বুঝেননি, এখানে না, এখানে আমি একা ঘুমাবো, আপনি ঘুমাবেন গেস্ট রুমে। মানে তাহলে এখানে আমাকে এনেছেন কেন? আপনারা যে কারণে এনেছি সে কাজ তো আমার হয়ে গেছে,
রান্না বান্না হয়েছে, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, সবই তো হয়ে গেছে। এখন তো আপনি চলে যেতে পারেন। না, এখন বোধহয় আপনার যাওয়া ঠিক হবে না, রাত তো অনেক হয়ে গেছে। তাছাড়া বাইরের আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হয়ে যেতে পারে। আপনি এক কাজ করে আজ রাতটা থেকেই যান। অবশ্য এখানে আপনাকে থাকতে দিতে পারতাম, কিন্তু এটা তো তুলির বেডরুম, মানে আমার ওয়াইফ ছাড়া এখানে কেউ এলাও না। আপনি তো এখানে থাকতে পারবেন না, আপনি বরং গেস্ট রুমে গিয়ে ঘুমান, সকাল হলেই চলে যাবেন। আপনাকে যতই দেখি ততই অবাক হই। আজকের রাতটা আমি কোনোদিনও ভুলব না। যাই হোক, আপনি ঘুমান। গুড নাইট। কি ব্যাপার, আপনি এখানে? মানে আপনি এখন যাননি? আমি তো ভেবেছিলাম রাতেই চলে গেছে। ভাবলাম সারা রাত এত কাজ করে দিলাম, সকালে নাস্তাটা রেডি করে দিয়ে যাই। নাস্তা রেডি করে রেখেছি, খেয়ে যাবেন। না খেয়ে অফিসে গেলে এতে অসুখ হবে, আর না খেয়ে অফিসে যে চা কফি খাবেন অসুস্থ হয়ে পড়বেন। দেখছি। হ্যাঁ, আপনাকে তো ধন্যবাদ না দিয়ে পারলাম না, আপনার সার্ভিস তো অসাধারণ। আপনি তো একটা ভেদা মাছ, এগুলো তো সব ভুলে রেখে চলে যাইতেন, এজন্য গুছায় রাখছি। থ্যাংক ইউ। আর নাস্তা বানিয়েছেন না? হ্যাঁ। তাহলে আমি চট করে নাস্তাটা খেয়ে আসি, আর আপনাকে আমি নিয়ে যাবো, কিন্তু সাথে আপনার বাসায় আমি ড্রপ করে আসবো, ঠিক আছে? থাকুন। মামু সাহেব, আমার মতো নীলাবতীদের বাসা আপনাদের চেনানো যাবে না। আমরা থাকি অন্ধকারে, দিনের আলোতে বেরোনো নিষেধ। এই তুই কে? এখানে কি করছিস? আপনি কে? আর এই যে কলিং বেল না দিয়ে যে চলে আসলেন, একজনের বাসায় কলিং বেল দিয়ে আসছে, এতটুকু সেন্স নেই আপনার? একটা থাপ্পড় দিয়ে না তোর সবগুলো দাঁত ফেলে দিব। ভালো কথা, দরজা তো লাগানো ছিল, আপনি ভিতরে ঢুকলেন কি করে? আমার কাছে চাবি আছে। মামুন কোথায়? উনি রেডি হচ্ছেন, অফিসে যাবেন। ও আচ্ছা, তো তুই এখানে কি করছিস? আমি কে? আমার বাসায় আমি থাকবো না? আমি মামু সাহেবের ওয়াইফ। একদম তো একটা থাপ্পড় দিয়ে না তোর সব দাঁত ফেলে দিবে। তুই জানিস আমি কে? এত চিল্লা ছিল কিসের? ছি মামুন, ছি। তুমি চলে এসেছো, আমাকে একটা ফোন করে আসবে না? কল দিয়ে যদি আসতাম না, তাহলে স্বচক্ষে তোমার এই রঙ্গলির আমি দেখতে পেতাম না। কিছু রং বলিলে মনে? শোনো, গতকাল রাতে আমাকে কেয়ারটেকার চাচা ফোন করে সবকিছু বলেছে। তুমি যখন ইমিটিকে নিয়ে এসেছো না, তখনই আমাকে জানিয়েছে। আমি তারপরে সে যদি আপুকে পাঠিয়েছি ক্রস চেক করার জন্য। দুজনের ইনফরমেশন আমার কাছে সেম মনে হয়েছে, আর সেই জন্য আমি নিজেই চলে এসেছি। আর এখন তো দেখলামই একটা বাজারের মেয়ে নিয়ে তুমি বাসার মধ্যে ফুর্তি করছো। না না তুলি, উনি বাজারে মেয়ে না। আচ্ছা মামুন, আমার কি নেই বলো তো? আমি কি দেখতে এই বেটার চেয়েও খারাপ? ছি, মোটেও না, মোটেও না। নাকি আমি তোমার ফিজিক্যাল নিড ফুলফিল করতে পারি না বলো? তুমি কি না শেষ পর্যন্ত এরকম একটা বাজে মেয়েকে বাসায় নিয়ে আসলে? ছি মামুন, ছি। আমি একদমই ভাবতে পারছি না, এতটা অধপতন আমি তোমার কাছে আশা করিনি। ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি ওনার ওয়াইফ। আমি ভেবেছি হুট করে বাইরের একজন এসে দেখে কি ভাববে, কি বলবে, তাই আমি বলে ফেলেছি স্যারের ওয়াইফ। এখানে স্যারের কোনো দোষ নেই। তোদের দুজনকে আমি হাতে নাতে ধরেছি, তারপর বলছিস যে স্যারের কোনো দোষ নেই? বাহ, চোরের সাক্ষী ঘাট কাটা। আমি মামুনকে বিশ্বাস করেছি, এটাই আমার অপরাধ। না ম্যাডাম, আপনার মামুন আপনার বিশ্বাস ভাঙে নাই। আমি খারাপ মাইয়া, টাকার বিনিময়ে এরোর হোটেলে যাই, রাত কাটাই, এটা ঠিক। উনিও আমার টাকার বিনিময়ে আনছেন। বিশ্বাস করেন, উনি আমার হাতটাও স্পর্শ করে নাই। হ্যাঁ, কি নাটক! তা তোকে কি কেন নিয়ে এসেছে? বসে বসে গল্প করার জন্য? কেউ আনে এরকম? আমিও না অবাক হয়েছি জানেন, তিনি আমার সাথে গল্প করছেন। পুরা বাসার কাজ করাইছেন, রান্না করাইছেন, কাপড় ধোয়াইছেন, তার বিনিময়ে উনি আমার টাকা দিছে। শারীরিক চাহিদা মিটাই তা আনে নাই, আপনার বেডরুমে আমাকে ঘুমাইতে পর্যন্ত দেয় নাই। বুঝতে ওই রুমে তুলি, মানে আপনি ছাড়া কেউ এলাও না। জানেন, উনি নাকি ইচ্ছা করে জোর করে আপনার দেওয়া কাপড় ধোয়াই।
লন্ড্রিতে কাপড় দেয় না, কারণ কি জানেন? আপনার শরীরের গন্ধ থাকে কাপড়ের মধ্যে, যদি গন্ধ চলে যায় তাই লন্ড্রিতে দিতে চায় না। আমি তো জীবনে অনেক পুরুষ মানুষ দেখছি, নিজের প্রেমিক থেকে 60 বছরের বুড়া, সুযোগ পাইলে কেউ ছাড়ে না প্রেমিক শরীরটা দিলে জোর কইরা। আর তারপর তো শুরু করলাম শরীর বাঁচছে কিনা। আপনার এই মামলার মতো মানুষ আমি একটাও দেখি নাই। সুযোগ থাকার পরেও আমার হাতটা পর্যন্ত স্পর্শ করে নাই। হ্যাঁ তুলি, ভুল একটা আমিও করেছি। আমার এক্সকিউজটা যদি তুমি শুনতে, আমি খালি ঘরে তুমি নেই, তারপর একটা মেয়েকে আমি অ্যালাউ করেছি। এটা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি। কিন্তু তুমি একটা জিনিস বোঝো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার এই অগোছালো বিষয়টা নিয়ে আমাকে অনেক গালমন্দ করো, তুমি অপছন্দ করো, তোমার কষ্ট হয়। তাই আমি অনেক চেষ্টা করি তোমার কথা শুনতে, ঘরের সব কাজকর্ম আমি করার চেষ্টা করি। আমি ভালোবাসা থেকে করতে চাই, কারণ তুমি চাও আমি স্মার্ট হই, পরিপাটি হই। তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করো। তুমি না থাকাতে এই ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে ভিডিও কল দিয়েও চেষ্টা করেছি, কিন্তু আসলে আমি ব্যর্থ। আমি পারিনি ঘর বাড়ি পরিষ্কার করতে। আসলে তোমার কথা পালন করার জন্য, মানে তোমাকে খুশি করার জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম। আমি একটা কাজের মানুষ খুঁজছিলাম পাগলের মতো। ওরা আমার অফিসের জুনিয়র কলিগ, সে আমাকে ওর কথা বললো, ওকে পাঠালো। আমি জানতাম না তার পেশা কি। আমি তোমার কথাকে সম্মান করার জন্য, তোমার চাওকে সম্মান করার জন্য আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি কিচ্ছু বুঝিনি। আমি যখন দেখেছি একটা মেয়ে বাসায় আসে কাজ করার জন্য, আমি শুনেছি তাকে যা বলা হয় সে তাই করে। তাই আমি ঘরের কাজগুলো করেছি, সব কাজ সে পরিপাটিভাবে করেছে। আমার অনেক ভালো লেগেছে, আর মনে মনে ভেবেছি তুমি আসলে খুব খুশি হবে, তোমার হাসি মুখটা আমি দেখবো, তুমি আমাকে থ্যাঙ্কস জানাবে। কিন্তু আমি ভুল করে ফেলেছি। এই শূন্য গৃহে অন্য একটা মেয়েকে আমি প্রবেশাধিকার দিয়েছি। আমাকে তুমি মাফ করে দাও। ওর কোনো দোষ নেই। আসলে আমি কাজ শেষ হওয়ার পর ওকে আমি পারিশ্রমিক দিয়ে বলেছিলাম চলে যেতে। চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে তুমি, মানে আপনি তাহলে রাতে কেন চলে যাননি? কেন এখন পর্যন্ত এখানে রয়ে গেছেন? খারাপ হলো, মায়া মানুষ তো, সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে সংসার করার। কোনোদিন তো সংসার করার সুযোগ পাইনি, আর যে বেশে আসি কোনোদিন সংসার করার সুযোগ হবে কিনা জানি না। তাই লোভ সামলাইতে পারি নাই। আমার মতো মেয়েদের দায়িত্ব তো আর কেউ নিতে চায় না। আমাদের পরিবার নাই, মা বাবা নাই, আর ভাই বোন সে থাকলেও তো পরিচয় দিতে চায় না। পরিবারের মায়া একটাই পিছিল, ভাবছি লোকটা সকালে না খেয়ে চলে যাবে, তাই অনধিকার চর্চা করতে গিয়ে থেকে গেলাম। আমার মাফিরা দিয়ে ম্যাডাম, স্যার ভুল বুঝেন না, আমি আসি। দাঁড়াও, আমার পুলিশে দিয়ে না ম্যাডাম। তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথেই থাকবে। কি হিসেবে? স্যারের এক রাতের বউ? না, আমার বোন হিসেবে। আমরাই তো তোমার পরিবার। শুধু শর্ত একটাই, ছেড়ে দিতে হবে এই পেশা, ফিরে আসতে হবে সুস্থ জীবনে। এমন একটি পরিবার পেলে, আপনাদের মতো ভাই বোন পেলে, আপনার মতো অভিভাবক পেলে, ছেড়ে দেবো এই পেশা, ফিরে আসবো সুস্থ জীবন।